কি আমার বন্ধুরা সবাই ভালো আছো তো? গল্পের রবিবারে আমি শাশ্বতী চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে। আজকে আমি যে গল্পটা শোনাবো সেই গল্পটার নাম নন্দলালের মন্দ কপাল। নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টার তাকে গোল্লা দিয়েছেন। অবশ্য সে যে খুব ভালো লিখেছিল তা নয়, কিন্তু তা বলে একেবারে গোল্লা দেয়া কি উচিত ছিল? হাজার হোক, সে একখানা পুরো খাতা ভরে লিখেছিল তো, তার পরিশ্রমের কি কোনো মূল্য নেই? ওই যে ত্রৈরাশিকের অঙ্কটা, সেটা তো প্রায় ঠিকই হয়ে এসেছিল, কেবলমাত্র একটুখানি হিসেবের ভুল হওয়াতে উত্তরটা ঠিক মেলেনি। আর যে ওই ওই ডেসিমেলের অঙ্কটা ছিল, সেটা তো গুণ করতে গিয়ে না হয় সে ভাগ করে ফেলেছিল, তাই বলে কি একটা নম্বরও দিতে নেই? আরও অন্যায় এই যে এই কথাটা মাস্টারমশাই ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করে ফেললেন। কেন? আরেকবার হরিদাস যখন গোল্লা পেয়েছিল তখন তো সে কথাটা রাষ্ট্র হয় নাই। এ ভারী অন্যায়। কেউ বলল, কি হে নন্দলাল, অত চোটে কেন? গোল্লা পেয়েছো তার জন্য কোথায় লজ্জিত হবে, তা না তুমি খামোখা রেগে অস্থির? নন্দলাল তো শুনে রেগে আগুন হলো। কি এত বড় কথা? সে যে ইতিহাসে 100-র মধ্যে 25 পেয়েছে সেটা বুঝি কিছু নয়? খালি অঙ্কে ভালো পায়নি বলেই কি তার লজ্জা পেতে হবে? স্বয়ং নেপোলিয়ান যে ছেলেবেলায় ব্যাকরণে এক্কেবারে আনাড়ি ছিল, সে বেলা কি? তার এই যুক্তিতে ছেলেরা দমল না বটে, মাস্টারদের কাছে এই তর্কটা তোলাতে তারাও যে খুব একটা চমৎকার ভেবে যুক্তিটা নিলেন তা মনে হলো না। তখন নন্দলাল বলল, তার কপালই মন্দ, সে নাকি বরাবর তাই দেখে আসছে। সেই যে যেবার ছুটির আগে তাদের পাড়ায় সবার হাম হয়েছিল, বাড়ি শুদ্ধ লোকে সবাই হামে ভুগে দিব্যি মজা করে স্কুল কামাই করলো, কেবলমাত্র নন্দলাল বেচারাকেই নিয়মিত প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হয়েছিল। তারপর যেমন কিনা ছুটি আরম্ভ হলো অমনি তাকেও হাম জ্বরে ধরল। সমস্ত ছুটিটাই মাটি। যেই সেবার মামার বাড়ি গিয়েছিল, সেবার তার মামাতো ভাইরা কেউ বাড়ি ছিল না। ছিলেন কোথাকার এক বদমেজাজি মেশো। তিনি শুধু উঠতে বসতে ধমক আর শাসন ছাড়া কিছুই যেন জানতেন না। তার উপর সেবার এমন বৃষ্টি হয়েছিল যে একদিনও খেলা ভালো করে জমল না, কোথাও বেড়ানো গেল না। সেই জন্য পরের বছর যখন সবাই মামা বাড়ি গেল তখন সে কিছুতেই যেতে রাজি হলো না। পরে শুনল নন্দলাল সেবার নাকি চমৎকার মেলা বসেছিল মামার বাড়ির গ্রামে। কোন রাজার দলের সঙ্গে নাকি 25টা হাতি এসেছিল, আর বাজি যা পোড়ানো হয়েছিল সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করে তার কাছে এই সকল বর্ণনা করতে লাগলো, তখন নন্দ তাকে এক চড় মেরে বলল, যা যা, মেলা বকবক করিস না তো। তার কেবলই মনে হতে লাগলো সেবার সে মামা বাড়ি গিয়েও ঠকলো, এবার না গিয়েও ঠকলো। তার মতো মন্দ কপাল আর কারও নেই। স্কুলেও ঠিক তাই। সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের জন্যই দুটো প্রাইজ আছে। এদিকে ভূগোল, ইতিহাস সব তার কণ্ঠস্থ, কিন্তু ওই দুটোর একটাতেও প্রাইজ নেই। অবশ্য সংস্কৃতেও সে নেহাত কাঁচা নয়। ধাতু প্রত্যয়, বিভক্তি সব চটপট মুখস্থ করে বলে ফেলে। চেষ্টা করলে সে কি পড়ার বই আর অর্থপুস্তকটাকে সড়গড় করতে পারবে না? ক্ষুদিরাম পণ্ডিত মশাইয়ের প্রিয় ছাত্র। ক্লাসের মধ্যে সেই যা একটু আধটু সংস্কৃত জানে, কিন্তু
তা তো খুব বেশি নয়। নন্দলাল ইচ্ছে করলে কি তাকে হারাতে পারে না? নন্দলাল জেদ করে স্থির করল, এইবার ক্ষুদিরামকে সে দেখে নেবে। ছোকরা এবছর সংস্কৃততে প্রাইজ কি করে পায় তা দেখছি। ওর ভারী দেমাক। আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোঁটা দিতে এসেছিল। আচ্ছা, এবার দেখা যাবে। নন্দলাল কাউকে কিছু না জানিয়ে সেই দিন থেকেই বাড়িতে ভীষণভাবে পড়া শুরু করলো। ভোরে উঠে সে হসতি হসত হসন্তি শুরু করে। রাত্রেও তার অস্তি গোদাবরী তীরে বিশাল শালমলিতুর বলে ঢুলতে থাকে। কিন্তু ক্লাসের ছেলেরা এই কথার বিন্দু বিসর্গও জানে না। পণ্ডিত মশাই যখন ক্লাসে প্রশ্ন করেন তখন মাঝে মাঝে উত্তর জেনেও সে চুপ করে থাকে আর মাথা চুলকোতে থাকে। এমনকি কখনো ইচ্ছে করে দু একটা ভুলও বলে, পাছে ক্ষুদিরাম তার পড়ার বিষয় টের পেয়ে যায়। আরও বেশি করে তারপর সে নিজে পড়ায় মন দিতে থাকে। তাই জন্য তার ভুল উত্তরগুলোকে ক্ষুদিরাম ঠাট্টা করে জেনেও নন্দলাল তার কোনো জবাব দেয় না। কেবল ক্ষুদিরাম নিজে যখন একটা ভুল করে তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে, পরীক্ষার সময় অমনি ভুল করলেই বাঁচাধন গেছে। তাহলে এবার আর ওকে সংস্কৃতর প্রাইজ পেতে হবে না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমতে লাগলো। কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম করে শিখলেই পাশ করা যায়, তার জন্য নন্দন কোনো ভাবনা নেই। তার সমস্ত মনটা এখন পড়ে রয়েছে ওই সংস্কৃতের উপর, অর্থাৎ সংস্কৃতের প্রাইজটার ওপর। একদিন পণ্ডিত মশাই বললেন, কি হে নন্দলাল, আজকাল বাড়িতে কিছু পড়াশোনা করছো না নাকি? তা না হলে সব বিষয়ে যে এবার তোমার দুর্দশা দেখছি। কি বাড়িতে পড়াশোনা করো না নাকি? নন্দ আর একটু হলেই বলে ফেলতো, আগে সংস্কৃত পড়ি, কিন্তু কথাটা হঠাৎই সামলে নিয়ে বলল, আগে সংস্কৃত না 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 সংস্কৃত নয় বলেই সে ভারী থতমত খেয়ে গেল। মাস্টার মশাই এক ধমক দিয়ে বললেন, আগে সংস্কৃত না 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 সংস্কৃত নয়, এর অর্থ কী? ক্ষুদিরাম তাড়াতাড়ি বলে উঠল, কই সংস্কৃত তো কিছু পারে না। শুনে ক্লাস শুদ্ধ ছেলে হো হো করে হাসতে লাগলো। নন্দ একটু অপ্রস্তুত হলো বটে, কিন্তু সেই সঙ্গে সে হাঁপ ছেড়ে বাঁচল। ভাগ্যিস তার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হয়ে যায়নি। দেখতে দেখতে বছর কেটে আসলো। পরীক্ষার সময় প্রায় উপস্থিত। সকলে পড়ার কথা, পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলা বলি করছে। এমন সময় একজন ছোকরা জিজ্ঞেস করলো, কি হে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? ক্ষুদিরাম নন্দর মতো গলা করে ঘাড় নেড়ে বলল, আজ্ঞে সংস্কৃত না না সংস্কৃত নয়। সকলে হাসল। নন্দ খুব করে তাদের হাসিতে যোগ দিল। মনে ভাবল, বাছাধন, এ হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে না। যথাসময়ে পরীক্ষা আরম্ভ হলো এবং যথাসময়ে শেষও হলো। পরীক্ষার ফল জানবার জন্য সকলে আগ্রহে অপেক্ষা করে আছে। নন্দ রোজ নোটিশ বোর্ড গিয়ে দেখে তার নামে সংস্কৃতে কোনো প্রাইজ পাওয়ার বিজ্ঞাপন আছে কি না। তারপর একদিন হেডমাস্টার মশাই এক তাড়া কাগজ নিয়ে ক্লাসে ঢুকলেন। এসেই তিনি গম্ভীরভাবে বললেন, এবার দু একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য বিষয়েও কোনো পরিবর্তন হয়েছে। এই বলে তিনি পরীক্ষার ফলাফল পড়তে লাগলেন। তাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপোর মেডেল দিয়েছে। ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হয়েছে, সেই ওই মেডেলটা পাবে। সংস্কৃততে নন্দ প্রথম হয়েছে আর ক্ষুদিরাম দ্বিতীয়, কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নেই। হায় হায়, নন্দের অবস্থা তখন বড়ই শোচনীয়। তার ইচ্ছে হচ্ছিল সে ছুটে গিয়ে ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগিয়ে দেয়। তার এত দিনের চেষ্টা কিনা বিফল হলো। কে জানতো
এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকবে আর সংস্কৃতের জন্য থাকবে না। ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পেতে পারত, কিন্তু তার মনের কষ্ট কেউ বুঝল না। সবাই বলল, বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে, কেমন করে ফাঁকি দিয়ে যেন নম্বর পেয়েছে। নন্দ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার কপালটাই মন্দ।